নাসির খানের গল্প মল্লিকা ও একটি ভাঙা ফুলদানি। রেহেনা খালার সাথে কিভাবে যেন খুব মিল হয়ে গিয়েছিল মল্লিকার। প্রায়ই দেখতাম সময়ে অসময়ে এসে বসার ঘরে গেড়ে বসে আছে। আমার খুবই অস্বস্তি লাগত। এমনিতে আমি আমড়া কাঠের ঢেঁকি হয়ে পড়ে আছি রেহেনা খালার আশ্রয়ে। তার উপর মল্লিকা যদি এসে কোনো একটা ঝামেলা পাকায়, তাহলে আমার থাকা খাওয়া নিয়ে খুব বড় একটা ঝামেলা হয়ে যাবে। মল্লিকা আর খালার বয়সের পার্থক্য হবে প্রায় ২০ বছরের। তবুও দেখতাম কেমন গায়ে পড়া ভাব মল্লিকার, যেন রেহানা খালা তার কলেজে পড়া বান্ধবী। আমার ঘর থেকে প্রায়ই শুনতাম খুবই বাজে বিষয় নিয়ে ওরা গল্প করছে, আর থেকে থেকে বিশ্রী রকম শব্দ করে হেসে উঠছে। কোনো দিন ইচ্ছা করত ওদের ওখানে গিয়ে খুব শান্তভাবে বলি, শোনো মল্লিকা, মেয়েদের হাসি হবে খুব মোলায়েম, শীতল, শুনতেই মন ভালো হয়ে যাবে, কিন্তু তোমরা এমন ভাবে হাসো যে আমার মাথায় সেই হাসির শব্দ বাজতেই থাকে কামারপট্টির শব্দের মতো। খুব খারাপ লাগে তখন। এর থেকে মুক্তি চাই। না, আমি মুক্তি পাইনি মল্লিকার থেকে। সেই 10 বছর আগের থেকে মল্লিকার জ্বালাতন সহ্য করছি আমি। তখন আমরা একই বাড়ির ভাড়াটিয়া। মল্লিকা তার মাকে নিয়ে থাকত। কি জানি এক এনজিওতে চাকরি করত। কাজ থেকে ফিরতে মল্লিকার সন্ধ্যা হয়ে গেলেও আগে এসে ছাদে দাঁড়াতো। আমার সময়গুলো ছাদেই কাটতো বেশি। আমি তাকিয়ে দেখতাম ভেজা ব্লাউজে সংসারী এক মেয়ে দাঁড়িয়ে আছে। ছাদের বাতাসে ল্যাপটানো চুলগুলো ফুরফুরে বাতাসে উড়ে ওকে স্বর্গীয় সুখ দিচ্ছে যেন। আমার থেকে মল্লিকার বয়স 2-1 বছর বেশিই ছিল, তাই প্রথমে আপনি করেই বলতাম। একদিন মল্লিকা হুট করে আমার গায়ে চিমটি দিয়ে বলে বসল, আপনি করে বলা হচ্ছে? খুব বুড়ি হয়ে গেছি বুঝি? নিজেকে খুব কচি ভাবো? এরপর আপনি করে বললে কচিগিরি ছুটিয়ে দেব। মল্লিকা ছিল সত্যিকারের একজন ভয়াবহ মেয়ে। পোলিও আক্রান্ত আমার লিকলিকে পায়ের দিকে তাকিয়ে সবাই সমবেদনা জানালেও মল্লিকাই একদিন বলল, পোলিও টিকা খাওনি? নোলা পা বাঁধিয়ে নিয়ে পরিবারের ঘাড়ে বসে খাচ্ছ? কিছু করার চেষ্টা করো। নাকি সে ক্ষমতাও নাই? আমি সত্যি সেদিন কষ্ট পাইনি। মল্লিকার মনের কথা বলে ফেলার অভ্যাস দেখে ভালোই লেগেছিল। হেসে বলেছিলাম, কিছু করব না, একটা বিয়ে করব, বউয়ের ঘাড়ে বসে খাবো। শ্যামবর্ণের মল্লিকা একদিন সন্ধ্যায় ছাদে এসে ভ্যানিটি ব্যাগ থেকে শাখা সিঁদুর বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, পরিয়ে দাও, আমাকে বিয়ে করো। আমি ওর কথার উত্তর সেদিন দেইনি। আমার শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে মল্লিকার উদ্ধত্যপনা আমি দিন দিন এভাবেই সহ্য করে গেছি। একদিন মা আমার ঘরে এসে খুব রাগ করে বলল, এমনিতেই তো তুই খুব যন্ত্রণা করিস, আবার হিন্দু মেয়ের সাথে কি শুরু করেছিস? আমি অবাক হলাম। একদিন কথা হয়েছে শুধু, এর বেশি কিছু না। আর এমনিতেই আমি কি যন্ত্রণা করি আমাকে বলবে? বসে খাচ্ছি, এটাই যন্ত্রণা? ব্যাংকে আমার নামে যে 6 লাখ টাকা, তার ইন্টারেস্ট দিয়ে কি আমার খরচ চলে যায় না? মল্লিকার সাথে কথা বলাও কমিয়ে দিলাম। কথা বলছি না আমি আগ বাড়িয়ে, এজন্য হয়তো ওর জিদ চাপত বেশি। এক বিকেলে আমি ছাদে বসে আছি। আকাশে কালো মেঘ, প্রায় অন্ধকার হয়ে এসেছে চারপাশ। হঠাৎ পেছন থেকে কে একজন আমার চোখ আটকালো হাত দিয়ে। রংহীন সঙ্গীতহীন আমার পৃথিবীতে হঠাৎ করে মল্লিকার হাতের চুড়ির শব্দ অন্যরকম এক ভালো লাগায় নিয়ে গেল। আমি ঠিক বুঝলাম এ মল্লিকা ছাড়া আর কেউ নয়। আমার রাগ ও বিরক্ত লাগার কথা, অথচ আমার সেদিন কোনো খারাপ লাগা ছুঁতে পারল না। একজন শুদ্ধ নিষ্পাপ পুরুষের সাগর গহীনেও যে একটি থাবা লুকিয়ে থাকে এবং টোপ পেলে ঊর্ধ্বে উঠে আসে, তা সেদিন আমার বোধে আসলো। আমি খুব কোমলভাবে বললাম, মল্লিকা, ছাড়ো, কেউ দেখে ফেলবে। আশ্চর্য, আমার বলার ধরনে আমি পুলকিত হলাম। আমি কি কোনো প্রেমিকের সুরে কথা বলছি? মল্লিকা আমার রেগে না যাওয়া দেখেই হয়তো পেছন থেকেই আমার মাথার চুলে হাত বুলাতে লাগলো। বলল, আহ, চুলে যেন জটা লেগে আছে। একদিন আসো বাসায়, শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেই। আমি কারণে অকারণে বারবার হাসতে লাগলাম। যে শরীরে নারীর হাত পড়েনি কখনো, সেই শরীর হঠাৎ স্পর্শ পেলে সম্ভবত শুধু হাসতেই জানে। কি জানি, হয়তো তাই। মল্লিকার সাহস দেখে আমি চমৎকৃত হতে লাগলাম। আমাকে খুব সহজে ও জড়িয়ে ধরে শত জনমের প্রেমিকার মতো করে অধিকার মাখা কথা বলতে লাগলো। অয়ন, তুমি বড় ভালো ছেলে গো। তোমার পাটা যদি ভালো থাকতো, তোমার জন্য হাজার হাজার শকুরি মেয়েরা পাগল হতো। আমাকে বিয়ে করবে অয়ন? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। মল্লিকার অফিস ফেরত ঘামের তীব্র গন্ধ আমাকে ঘোরের মধ্যে নিয়ে গেল যেন। মনে হলো আমি শূন্যে ভাসছি,
হঠাৎ হঠাৎ বাতাস এসে আমাকে নাড়িয়ে দিচ্ছে। হঠাৎ আমাকে চমকে দিল একটি বাক্য, অয়ন, ঘরে আয়। মা আমাকে লজ্জায় ফেলে দিয়ে বাক্যটি না বললেও পারত। মা দেখেও না দেখার ভান করতে পারত। খুবই লজ্জায় পড়ে গেলাম আমি। আমার গা কাঁপতে লাগলো। ইচ্ছে হলো ছাদ থেকে লাফ দিয়ে নিচের রাস্তায় চিরজনমের মতো ঘুমিয়ে যাই। মল্লিকা কখন চলে গেছে আমি জানি না। বৃষ্টি শুরু হলেও আমি ছাদে বসে রইলাম। অপেক্ষা করলাম কেউ আমাকে ডাকতে আসুক, মা, মল্লিকা বা অন্য কেউ। একসময় মা আসলো ছাতা নিয়ে, আমার হাত ধরে বলল, চল, ঘরে চল। আমি কিছু মনে করিনি। আমি মায়ের আঁচল জড়িয়ে ধরে কেমন অচেনা শব্দে কেঁদে উঠলাম। মল্লিকা বিচ্ছেদ তারপরেই হলো। মা অন্য কোথাও বাড়ি ভাড়া নিল। বাবা শহর থেকে ছুটি নিয়ে এসে সব ঠিকঠাক করে দিয়ে গেল। আমার দিকে বাবা এমনভাবে তাকাতে লাগলো যেন বাবার দুটো চোখ বলতে চাইছে, কুলাঙ্গার, নুলা কোথাকার, মরতে পারিস না। এরপর 10 বছর তো পেরিয়ে গেছেই। অনেক কিছু হয়ে যায় মানুষের জীবনে এই 10 বছরে। আমার তেমন কিছু হলো না পরিবর্তন। মা মারা গেল, বাবা কোথায় না কোথায় ডুব মেরে থাকলো, আর মাঝখানে আমি মায়ের চাচাতো বোন রেহেনা খালার বাড়িতে আশ্রয় পেলাম। খালাদের বাড়ির ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে। নানাজানের দেয়া টাকা থেকে পাওয়া ইন্টারেস্ট মাস শেষে রেহানা খালার হাতে প্রায় পুরোটাই তুলে দিই। থাকা খাওয়াটা হয়ে যায় এখানেই। রেহানা খালাও খুশি হয়। এর মাঝে কয়েক বছর আগে মল্লিকার সাথে একবার ব্যাংকে দেখা। ক্রাচে ভর দিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। মল্লিকা কোথা থেকে এসে বলল, আছো কেমন? আমি হাসলাম। একই শহরে থাকি, অথচ দেখা হয় না, খোঁজও নেই না কেউ কারো। বাইরে এসে বহু কষ্টে একই রিকশায় উঠলাম। কথা হলো অনেকক্ষণ। বললাম, কতদিন দেখা হয় না। মল্লিকা জানায়, দেখা হবে কেন, আমি তো মালয়েশিয়া ছিলাম কতদিন। বিয়ে করনি? করেছিলাম, আবার ছাড়াছাড়িও হয়ে গেছে। পোষায় না। কি পোষায় না? বলেই নিজেকে বোকার মতো লাগলো। মল্লিকা হাসল, বারবার হাত ধরার চেষ্টা করল, আমার ঠিকানা নিল। তারপরেই শুরু হলো রেহেনা খালার মাধ্যমে এ বাড়িতে আসা। মল্লিকা রেহেনা খালাকে আমার সাথে পরিচিতির কথা বলেছে কিনা তা আমি জানি না, তবে আমি বলিনি। আমি ভান করে থাকি অচেনার। মল্লিকাও কেন এ বাড়ি এসে অচেনার মতো থাকে আমি বুঝি না। কোনো চাল নয় তো? হতেও পারে। একবার বাড়িতে কেউ নেই। রেহানা খালা কোনোদিন কিছু বলে না। সেদিন বলল, অয়ন, বাইরে যাচ্ছি, আমি আর ময়না, কেউ এলে বলিস। প্রায় সন্ধ্যা তখন সম্ভবত। আমি ঘুমিয়েছিলাম। গেট দিয়ে ঢুকেই বসার রুমের পাশে থাকি আমি, তাই কেউ এলে আগে আমার রুম পেরিয়ে যেতে হয়। হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠি। দেখি বিছানায় মল্লিকা বসা। মল্লিকার হাত আমার খোলা বুকে। আমি কিছু বলতে যাব, তার আগেই মল্লিকা বলল, এই ঘন লোম সব ঝরে গেলে বিয়ে করবে? বয়স তো 35 হয়ে গেল, নাকি 36? আমি এই প্রথম মল্লিকার সাথে রাগ করলাম। আমার একদম পছন্দ হয়নি ওর এমন লুকিয়ে নোংরামি করা। কঠিনভাবে কিছু কথা শুনিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম আমার পায়ে সমস্যা বলে আমি একদম ভাঙা ফুলদানি হয়ে যাইনি যে আমাকে ফেলনা ভেবে যা খুশি তাই করতে হবে। বিয়ে করিনি তাই বিয়ে হয়নি, চেষ্টা করলে মেয়ে পাওয়াও কঠিন কিছু না। মল্লিকা মন খারাপ করার মেয়ে না, অথচ সেদিন মল্লিকা মন খারাপ করে চলে গেল। এরপর কয়েক মাস হয়ে গেল বিয়ে করার চেষ্টা করে বিফল হয়েছি। কোন মেয়ে চাইবে এমন চাল চুলোহীন স্বামীর ঘরে আসতে? কোন বাবাই বা এমন ছেলের হাতে মেয়ে তুলে দেয়? এদিকে দীর্ঘ সময় মল্লিকা আসে না। আমি ওকে মিস করি। বুঝতে পারি আমি চাইছি মল্লিকাকে, ওকে আমি বিয়ে করব, দেখি না কি হয়। মল্লিকাও যখন চাইছে আমাকে, ভাঙা ফুলদানিতে মল্লিকা ফুল সাজিয়ে রাখলে তা দেখতে কেমন হয় সেটাও খুব দেখার ইচ্ছা আমার। মল্লিকার অপেক্ষায় থাকি, আসে না ও। অস্থির হয়ে উঠি আমি ওকে আমার সিদ্ধান্ত জানানোর জন্য। থাকতে না পেরে খালাকে বলি মল্লিকাকে আসার জন্য। মল্লিকা আসে, শাড়ি পরা, কি সুন্দর লাগছে। শ্যামলা মুখে টকটকে লাল লিপস্টিক রক্তকরবী হয়ে ফুটে আছে যেন। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মল্লিকা। একদম ভিন্ন লাগছে। এত শান্ত শিষ্ট মল্লিকা আমি দেখিনি আগে। মল্লিকাকে বললাম, সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব। মল্লিকা উজ্জ্বল চোখে ঘুরে তাকালো আমার দিকে, কাছে এসে বসলো পাশে। আমার হাত ওর হাতে তুলে নিয়ে চুপ করে রইল। আমি হাত নাড়তেই অস্ফুট স্বরে মল্লিকা বলল, আমি 3 মাস হলো আমার বিয়ে করেছি অয়ন। আমি তেমন বিচলিত হলাম না, কারণ আমি জানি আমি ভাঙা ফুলদানি। মল্লিকা কেন, কোনো ফুলই সম্ভবত এ ফুলদানিতে শোভা পাবে না।
হয়তোবা পাবে। সেটি কোন কালে কোন ফুল তা এই ভাঙা ফুলদানি জানে না।